নমস্কার, আমরা চলে এসেছি পরমাণুর গঠনের থার্ড লেকচারে। আজকে আমরা আলোচনা করব রাদারফোর্ডের পরমাণু মডেলের ফেলিওরের পর। আমরা দেখলাম আগের ভিডিওতে যে রাদারফোর্ডের পরমাণু মডেল কিভাবে ফেলিওর হলো। রাদারফোর্ডের পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারেনি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের থিওরি যা বলছে সেই অনুযায়ী রাদারফোর্ডের পরমাণু মডেল মিলছিল না। অর্থাৎ আমরা কি দেখেছিলাম যে ম্যাক্স প্ল্যাঙ্কের তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব অনুসারে কোনো গতিশীল চার্জড পার্টিকেল সে কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করতে থাকে, এনার্জি ছাড়তে থাকে, তার জন্য তার শক্তি কমতে থাকে। এবং যদি এইভাবেই শক্তি কমতে থাকে তাহলে নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলো আস্তে আস্তে নিউক্লিয়াসের ওপরে গিয়ে পড়ে যাবে, অর্থাৎ পরমাণু স্থায়ী হবে না। আরও একটা কথা যেটা রাদারফোর্ডের পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারেনি সেটা হচ্ছে অ্যাটমিক স্পেকট্রাম। পরমাণুর যে স্পেকট্রাম, সেই স্পেকট্রামটা রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী যেহেতু ইলেকট্রনগুলো ক্রমাগত ঘুরছিল, কন্টিনিউয়াসলি ঘুরে চলেছিল, তাহলে স্পেকট্রামটা হওয়ার কথা একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম। কিন্তু আসলে স্পেকট্রামটা হয় কিছুটা এইরকম কিছুটা স্পেকট্রামটা আসে। তো এর ব্যাখ্যাও কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল দিতে পারেনি। তো রাদারফোর্ডের পরমাণু মডেলের এই সমস্যা সমাধান করার জন্য বিজ্ঞানী নিলস বোর উনি কিছু তথ্য দিয়েছিলেন। কিন্তু সেখানে যাওয়ার আগে আমরা তড়িৎ চুম্বকীয় বিকিরণ সম্পর্কিত কিছু কথা আলোচনা করে নিই। মনে করা যাক এটা হচ্ছে এই নীল রঙের লাইনটা, এটা হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা কোনো একটা তরঙ্গ, এটাকে আমরা ভাবতে পারি। তো এই তরঙ্গের ক্ষেত্রে কিছু প্রয়োজনীয় রাশি, সেইগুলি হলো তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? তরঙ্গ দৈর্ঘ্য হলো দুটো তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, অন্যভাবে এটাও বলা যেতে পারে যে একটা পূর্ণ তরঙ্গের যতটা দৈর্ঘ্য হয়। মানে এইখান থেকে এই তরঙ্গটা যাত্রা শুরু করেছিল, তাহলে একটা পূর্ণ তরঙ্গ কোথায় হচ্ছে? এই তরঙ্গটা উঠে সর্বোচ্চ সীমায় পৌঁছেছে, আবার নামতে শুরু করেছে, করে আবার সর্বনিম্ন সীমায় পৌঁছে গেছে, দিয়ে আবার ঠিক একদম এই বিন্দুতে যেমন অবস্থা ছিল সেই অবস্থায় ফিরে এসছে। অর্থাৎ এইটা গোটাটা হলো একটা পূর্ণ তরঙ্গ। অন্যভাবে একটা শীর্ষবিন্দুতে ছিল তরঙ্গ, সেইখান থেকে ঘুরে গিয়ে আবার একটা শীর্ষবিন্দুতে পৌঁছেছে। অর্থাৎ এই যে মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটাকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ একটা পূর্ণ তরঙ্গের যা দৈর্ঘ্য সেটাকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যের একক তাহলে কি হবে? যা দৈর্ঘ্যের একক তাই তরঙ্গ দৈর্ঘ্যের একক। এটাকে সাধারণত সেন্টিমিটার বা মিটার একক দিয়ে লেখা হয়। আচ্ছা, এবার আমরা আসছি কম্পাঙ্কতে। কম্পাঙ্ক কি? কম্পাঙ্ক হচ্ছে এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে কম্পাঙ্ক। তার মানে এই ছবি অনুসারে কম্পাঙ্ক কি হবে? ধরা যাক আমরা এই ব্যাপারটা প্রথমে ভেবে নিই, এক সেকেন্ডে তরঙ্গ এত দূর পর্যন্ত অগ্রসর হয়েছে। এই যে তরঙ্গটা অগ্রসর হয়েছে, এটা এক সেকেন্ডে কতটা অগ্রসর হয়েছে সেটা ছবিতে দেখানো হয়েছে। তাহলে এক সেকেন্ডে পূর্ণ তরঙ্গ কতগুলো আছে সেটা আমরা দেখার চেষ্টা করি। এইখান থেকে তরঙ্গ অগ্রসর হয়েছিল, এই পর্যন্ত গিয়ে এই অবধি একটা পূর্ণ তরঙ্গ হয়ে গেছে। তারপর আবার গিয়ে এই অবধি একটা পূর্ণ তরঙ্গ, মানে দুটো পূর্ণ তরঙ্গ হলো। তারপর আবার এই অবধি গিয়ে এইখানে একটা পূর্ণ তরঙ্গ কমপ্লিট হয়ে গেছে। এইটুকু কিন্তু তরঙ্গ কমপ্লিট হয়নি, এইটুকু পার্ট, সেটা একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়নি। তাহলে মোট কতগুলো পূর্ণ তরঙ্গ হলো? তিনটে। 1 2 3। তার মানে এখানে কম্পাঙ্ক কত হচ্ছে? এই ছবি অনুসারে কম্পাঙ্ক এটার 3। তার মানে এক সেকেন্ডে 3টে পূর্ণ কম্পন সৃষ্টি হয়েছে। তাহলে এখানে কম্পাঙ্ক, তাহলে কম্পাঙ্কের একক কি হবে? কম্পাঙ্কের একক হচ্ছে কতগুলো সাইকেল, কতগুলো তরঙ্গ সৃষ্টি হয়েছে এক সেকেন্ডে। তার মানে সাইকেল পার সেকেন্ড, বা এটাকে হার্জ ইউনিট দিয়ে প্রকাশ করা হয়। মানে এটাকে সাইকেল পার সেকেন্ড অথবা হার্জ ইউনিট দিয়ে প্রকাশ করা হয় কম্পাঙ্ক। এবার আসছি আমরা তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ মানে কি? এক সেকেন্ডে তরঙ্গ কত দূর অগ্রসর হয়েছে সেটাকে বলা হচ্ছে তরঙ্গ বেগ। এখানে ছবি অনুসারে তরঙ্গ এক সেকেন্ডে কত দূর গেছে? এত দূর পর্যন্ত একটা তরঙ্গ অগ্রসর হয়েছে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে তরঙ্গ বেগ আমরা কি বলতে পারি?
তরঙ্গ বেগ হচ্ছে যত দূর 1 সেকেন্ডে গেছে। ঠিক আছে, তাহলে তরঙ্গ বেগকে সি দিয়ে প্রকাশ করা হয়, সি সংখ্যা দিয়ে তরঙ্গকে প্রকাশ করা হয়, সি চিহ্ন দিয়ে অ্যাকচুয়ালি তরঙ্গ বেগকে প্রকাশ করা হয়। তরঙ্গ বেগের কি একক হবে? যা বেগের একক তরঙ্গ বেগের এককও তাই। আচ্ছা, এখানে সি বলতে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে আমরা তরঙ্গ বেগকে সি দিয়ে প্রকাশ করি, তরঙ্গ বেগের মানে চিহ্নটাকে আমরা সি দিয়ে প্রকাশ করি। সি দিয়ে আবার আমরা লাইটের গতিবেগকেও প্রকাশ করি, যেহেতু লাইট একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আরেকটা মানে আরেকটা প্যারামিটার আছে, সেটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, যেটাকে নিউ বার দিয়ে প্রকাশ করা হয়। তরঙ্গ সংখ্যা মানে কি? সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের অনন্যক, 1/λ, সেটাকে তরঙ্গ সংখ্যা বলা হয়। হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের অনন্যক, মানে একক দৈর্ঘ্যে কতগুলো পূর্ণ তরঙ্গের সংখ্যা রয়েছে, সেটাকে বলা হচ্ছে তরঙ্গ সংখ্যা। যদি আমরা ভাবি এইটুকু একক দৈর্ঘ্য ধরছি এইটুকু 1 মিটার, তাহলে 1 মিটার দৈর্ঘ্যের মধ্যে পূর্ণ তরঙ্গের সংখ্যা কত? 1, 2, তার মানে তরঙ্গ সংখ্যা হয়ে যাচ্ছে 2। তরঙ্গ সংখ্যার একক তাহলে কি হবে? তরঙ্গ সংখ্যার যে নিউ বার, তার একক কি? 1/λ, তার মানে সেন্টিমিটার ইনভার্স। এটা হচ্ছে তরঙ্গ সংখ্যার প্রকাশ। ঠিক আছে, তো তাহলে এইটুকু আমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সংক্রান্ত কিছু রাশি জেনে নিলাম। এইবার এখান থেকে একটা ব্যাপার আমরা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে তত সেই তরঙ্গের শক্তি তত বেশি হবে। গামারের তরঙ্গ দৈর্ঘ্য খুব ক্ষুদ্র, 10⁻⁻14 মিটার। 10⁻⁻14 মিটার অর্ডারের হচ্ছে গামারের তরঙ্গ দৈর্ঘ্য। একটা তরঙ্গের দৈর্ঘ্য এত ক্ষুদ্র। এরপর যত তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে তত কি হচ্ছে? সেটা হচ্ছে এক্স রে। আরো তরঙ্গ দৈর্ঘ্য বাড়ালে সেটাকে ইউভি রে বলা হচ্ছে। আরো তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় সেটা হচ্ছে ভিজিবল রে, মানে এই আলোটা আমরা দেখতে পাই। এটা হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার, এই রেঞ্জটা আমরা চোখে দেখতে পাই। এর চেয়ে তরঙ্গ দৈর্ঘ্য আরো যদি বেড়ে যায় তাহলে সেটা হয় অবলোহিত তরঙ্গ বা ইনফ্রারেড রে, এটা আমরা চোখে দেখতে পাই না। এরপর চলে আসছে মাইক্রোওয়েভ রে, এবং আরো যদি ওয়েভলেংথ বাড়ানো হয় তাহলে সেটা হচ্ছে রেডিও ওয়েভ, এবং তারপর আরো বাড়ালে সেটা অডিও ওয়েভ চলে যাচ্ছে। তাহলে এই ব্যাপারটা আমরা মোটামুটি দেখলাম তরঙ্গের ব্যাপারে। এবার আমরা চলে আসছি হাইড্রোজেনের যে বর্ণালী, যেটার ব্যাখ্যা করতে পারেনি রাদারফোর্ডের পরমাণু মডেল, সেই বর্ণালীর ছবিটা আমরা একটু দেখি। হাইড্রোজেন বর্ণালীর যে ছবিটা পাওয়া গিয়েছিল, প্রথম বামার বলে একজন বিজ্ঞানী উনি দেখেছিলেন। উনি এরকম একটা ছবি পেলেন। এই যে পুরো রিজিয়নটা, এটা ভিজিবল রিজিয়ন, অর্থাৎ এই ভিজিবল রিজিয়নের মধ্যে উনি এই ছবিটা দেখেছিলেন। এর আগেও মানে 4000 অ্যাংস্ট্রমের আগেও কিছু লাইন ছিল, কিন্তু সেগুলো ভিজিবল না হওয়ার জন্য উনি দেখতে পাননি। তো এইখানে 4টে লাইন উনি দেখতে পেয়েছিলেন। কিরকম স্পেকট্রামটা একটুখানি দেখি। 4টে লাইন, যেটার উনি নাম দিয়েছিলেন, একটার এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা এবং এইচ ডেল্টা। এই 4টে লাইন উনি দেখতে পেয়েছিলেন, এই 4টে নাম দিয়েছিলেন। এবং এই লাইনগুলো কোথায় কি পাওয়া যায় তার জন্য উনি একটা ইকুয়েশন তৈরি করেছিলেন। যেখানে নিউ বার তরঙ্গ সংখ্যা ইকুয়ালস টু আর হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, সেটা হচ্ছে 1/2² মাইনাস 1/n²। 1/2² মাইনাস 1/n²। পরবর্তীকালে আরো অনেক বিজ্ঞানী প্যাসেন, বিজ্ঞানী লিম্যান, বিজ্ঞানী হামফ্রিজ, বিজ্ঞানী ব্র্যাকেট, বিজ্ঞানী ফান্ড, এরা আরো অনেক লাইন দেখেছিলেন, সেইগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন অবধি আমরা দেখলাম যে এইটুকু উনি দেখতে পেয়েছিলেন, আর তার জন্য উনি এরকম একটা সমীকরণ দিয়েছিলেন যে এই লাইনগুলোর তরঙ্গ সংখ্যার ব্যাপারে কি হবে সেইটার জন্য উনি একটা ইকুয়েশন দিলেন। এইখানে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের যে বর্ণালীটা পাওয়া গেছে সেটা কিন্তু কন্টিনিউয়াস বর্ণালী নয়। 4টে লাইন পাওয়া গেছে, মাঝখানের যে এই রিজিয়ন গুলো, এগুলো হচ্ছে ডার্ক রিজিয়ন, অন্ধকার অঞ্চল। এই জায়গাগুলোতে কোনো স্পেকট্রাম তৈরি হয়নি, স্পেকট্রামগুলি শুধু 4টে রিজিয়নে পাওয়া গেছে।
তো এই রকম বর্ণালী পাওয়া কেন গেল সেইটার ব্যাখ্যা করার জন্য আর একটা নতুন থিওরি এলো এবং সেই থিওরি প্রপোজ করলেন বিজ্ঞানী নিলস বোর।